12 দিন পর যুদ্ধবিরতি ইরান ইসরায়েলের দুপক্ষকেই লঙ্ঘন না করার আহ্বান ট্রাম্পের। তেহরানের শেষ মুহূর্তের হামলায় নিহত 4, আরেক ইরানি বিজ্ঞানী নিহত। গুমের পর ইনজেকশন পুশ করে হত্যা, নিশ্চিহ্নে পোড়ানো হয় মরদেহ। শেখ হাসিনার নির্দেশে বাস্তবায়ন কমিশনের প্রতিবেদন। বন্দিশালায় জিজ্ঞাসাবাদে আমেরিকানরাও। এইচএসসি শুরুর আগেই প্রশ্ন ফাঁস, বিকল্প সেটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বোর্ডের। অপরাধীদের শাস্তি না হওয়ার কারণেই বারবার কেলেঙ্কারি, সেনা সহায়তা নেওয়ার পরামর্শ। এবং বিদেশি বিনিয়োগ টানতে পারছে না বাংলাদেশ, 1 বছরে কমেছে 13%। নীতি জটিলতা ও সক্ষমতাকে দুষছেন ব্যবসায়ীরা, স্থিতিশীলতা বাড়ানোর তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। টানা 12 দিন হামলা পাল্টা হামলার পর যুদ্ধবিরতি ইরান ও ইসরায়েলের। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার কয়েক ঘন্টা পরই শুরু হয় যুদ্ধবিরতি। দুপক্ষকেই লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মধ্যস্থতায় ভূমিকা রেখেছে কাতারও। তবে ইরানের শেষ মুহূর্তের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন 4 জন। পাল্টা বিমান হামলায় ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানীর প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার ভোরে দফায় দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, দক্ষিণাঞ্চলীয় শহর বীরশেবায় কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নারী ও শিশুসহ হতাহত হয়েছেন কয়েকজন। যদিও ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, সামরিক স্থাপনা লক্ষ্য করেই ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। পাল্টা তেহরানের সামরিক ও পরমাণু স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় ইরানের পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানা গেছে। যদিও বেশিরভাগ হামলা প্রতিহতের কথা জানায় আইআরজিসি। পাল্টাপাল্টি হামলার পরে যুদ্ধবিরতিতে সম্মত হয় দেশ দুটি। রাষ্ট্রীয় টেলিভিশনে বরাতে এই তথ্য জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতির যেন কোনো লঙ্ঘন না হয়। এর আগে নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, ইসরায়েল ও ইরান পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। 24 ঘন্টা পর দেশ দুটির মধ্যকার যুদ্ধ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হবে বলে উল্লেখ করেন ট্রাম্প। পোস্টে ইরান ইসরায়েলের সংঘাতকে 12 দিনের যুদ্ধ বলে জানান ট্রাম্প। আশা প্রকাশ করেন, এই যুদ্ধবিরতি স্থায়ী হবে। বিশ্ববাসী এমন উদ্যোগকে স্বাগত জানাবে উল্লেখ করে ট্রাম্প লেখেন, এখন শান্তির সময়। সোমবার রাতে কাতার ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরান। নিজেদের পারমাণবিক স্থাপনায় আক্রমণের জবাব বলে জানায় তেহরান। এ ঘটনায় নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত। একই সঙ্গে এই হামলার নিন্দা জানায় আমিরাত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। যদিও ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল জানায়, ভাতৃপ্রতিম দেশ কাতারের ক্ষতি সাধনের জন্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি তেহরান। গেল 13 জুন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হয়। রাহানুল রানা, সময় সংবাদ। ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর আকাশপথ খুলে দিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। এর মধ্যে শুরু হয়েছে বিমান চলাচল। এর আগে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে একযোগে আকাশসীমা বন্ধ করে দেয় কাতার সহ 7টি দেশ। আকাশসীমা খুলে দিয়েছে ইসরায়েলও। ইরানের হামলার মুখে কাতার সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ একযোগে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে তাদের আকাশসীমা। যদিও কয়েক ঘন্টা পর তা খুলে দেয় দেশগুলো। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও কয়েক ঘন্টার এই নিষেধাজ্ঞায় কাতার, দুবাই ও দোহাগামী ফ্লাইট বাতিল করে আমেরিকান এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স, ব্রিটিশ এয়ারওয়েজ সহ বহু সংস্থা। হঠাৎ আকাশসীমা বন্ধের ফলে বিভিন্ন এয়ারপোর্টে আটকা পড়েন হাজার হাজার যাত্রী। এদিকে দীর্ঘ রুটে ঘুরিয়ে ফ্লাইট পরিচালনা করায় বেড়ে যায় খরচ, সময় ও জ্বালানি চাপ। ব্রিটিশ এয়ারওয়েজ থেকে শুরু করে তুর্কি ও লুফথানসা সবাইকে রুট পুনর্গঠনে বিপাকে পড়তে হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট দীর্ঘ হলে বিমা কোম্পানি ও ট্যুর অপারেটররা মধ্যপ্রাচ্যকে উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করতে পারে। সবচেয়ে বড় ধাক্কা আসতে পারে পর্যটন শিল্পে। গ্রীষ্মের মৌসুমে যখন পর্যটকের চাপ থাকে শীর্ষে, তখন হোটেলে বুকিং বাতিল, ট্যুর প্যাকেজ বন্ধ ও যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় ভর করেছে চরম অনিশ্চয়তা। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে এর প্রভাব হতে পারে দীর্ঘমেয়াদী। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। পরমাণু চুক্তি নিয়ে শুরু হওয়া দ্বন্দ্ব গড়ায় ইরান ইসরায়েল যুদ্ধে।
ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনায় দফায় দফায় হামলা চালায় ইসরায়েল। তেল আবিবে পাল্টা আক্রমণ চালায় তেহরানও। শেষমেশ এই যুদ্ধে যুক্ত হয় যুক্তরাষ্ট্র। গত 12 দিনে সংঘাতের চিত্র নিয়েই এবারের প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু চুক্তি নিয়ে দর কষাকষির মধ্যেই গেল 13 জুন তেহরানে হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হন ইরানের অনেক শীর্ষ কমান্ডার। 24 ঘন্টার মধ্যেই পাল্টা আঘাত হেনে প্রতিক্রিয়া জানায় ইরান। 3 দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ে তেল আবিব ও জেরুজালেমে। পরদিনও চলে পাল্টাপাল্টি হামলা। ইরানের ভূগর্ভস্থ অস্ত্রের গুদাম ও বিভিন্ন পরমাণু শক্তি কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল। 15 জুন তেহরানের প্রশাসনিক দফতরে আক্রমণ চালায় তেল আবিব। পাল্টা হামলায় ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার ও শীর্ষ গবেষণা কেন্দ্রে আঘাত হানে পেজেশকিয়ান প্রশাসন। ছড়ে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র। এদিনই শুরু হয় ফোর্দো পারমাণবিক প্ল্যান্টে হামলা নিয়ে সম্ভাব্য আলাপ আলোচনা। জুনের 16 তারিখে ইরানের গণমাধ্যমে হামলা চালায় ইসরায়েল। গণমাধ্যম জানায়, এদিন মার্কিন রণতরী ও যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দেয়। ইরানের রাজধানী খালি করার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা রাজধানীতে মারাত্মক যানজট সৃষ্টি করে। 17 থেকে 20 জুন চলে পাল্টাপাল্টি হামলা। এতে ক্ষতিগ্রস্ত হয় দুই দেশের সামরিক ও বেসামরিক স্থাপনা, নিহত হয় অনেকে। এমনকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকিও দেয় তেল আবিব। নেতানিয়াহু প্রশাসন জানায়, ফোর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস না করা পর্যন্ত এই যুদ্ধ থামবে না। একই সঙ্গে মার্কিনদের বাংকার বাস্টার বোমা চেয়ে ট্রাম্পের প্রতি আহ্বান জানান নেতানিয়াহু। 21 জুন সেই আহ্বানের সাড়া জানান ট্রাম্প। অপারেশন মিডনাইট হ্যামার নামে একযোগে হামলা চালান ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা নাতাঞ্জ, ইস্পাহান ও ফোর্দো পরমাণু কেন্দ্রে। এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে যাবতীয় কূটনৈতিক আলোচনা বাতিলের ঘোষণা দেয় তেহরান। হুঁশিয়ারি দেয়, এর পরিণতি ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া স্বরূপ ইসরায়েল হামলার মাত্রা বাড়িয়ে দেয় ইরান। সবশেষ কাতার ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় দেশটি। শুধুমাত্র অবকাঠামোগত ক্ষতির মধ্য দিয়েই শেষ হয় অভিযান। এরপরই ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেন, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সময় সংবাদ আরও থাকছে। বরগুনায় দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু পরিস্থিতি। একদিনে আক্রান্ত 93 জন, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 22 জনে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। আফজাল, আজকে 3টি মামলার শুনানি হয়েছে। এর মধ্যে একটি মামলা হচ্ছে গুমের মামলা, আর বাকি 2টি জুলাই আগস্টের গণহত্যার মামলা। প্রথম মামলাটি ছিল আশুলিয়ায় 5 আগস্ট আশুলিয়া থানার সামনে 5 জনকে হত্যা করার পর গাড়িতে তুলে এবং আরেকজন আহত অবস্থায় ছিলেন, তাকেও গাড়িতে তুলে বাইক থেকে পেট্রোল নিয়ে এসে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সেই মামলায় প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানিয়েছেন যে তার এই মামলা তদন্ত রিপোর্ট তারা পেয়েছেন গত 19 জুন, এবং 19 জুন তদন্ত রিপোর্ট পাওয়ার পরে তারা সেটি পর্যালোচনা করেছেন এবং তারা যেটি দেখেছেন যে এই মামলায় 16 জনের সম্পৃক্ততা মিলেছে এবং তারা যে ঘৃণ্যতম অপরাধ করেছেন সেই অপরাধের যে তদন্ত রিপোর্ট সেটি যাচাই বাছাই করে ফর্মাল চার্জ অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে 1 সপ্তাহ সময় লাগবে। এরপরেই কিন্তু আদালত আগামী 2রা জুলাই এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের দিন ধার্য করেছেন। আরেকটি মামলা ছিল হচ্ছে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল মামুনের বিরুদ্ধে যে মামলা জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলা, এই মামলায় শেখ হাসিনা সহ এই 3 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ ট্রাইব্যুনালে এনেছিলেন এবং 5টি অভিযোগে যেটি বলা হয়েছে, প্রথম অভিযোগ যে এই মামলায় শেখ হাসিনা উস্কানি দিয়েছেন, হত্যার অনুপ্রেরণা জুগিয়েছেন, প্ররোচনা জুগিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন এবং মানুষ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। এই সমস্ত দায় এই 3 জনকে নিতে হবে। এই মামলার তদন্ত রিপোর্ট এর আগে দাখিল হয়ে গেছে, আনুষ্ঠানিক অভিযোগও দাখিল হয়েছে এবং যেহেতু 2 জন আসামি পলাতক রয়েছেন তাদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছিল, তারা হাজির হননি। সেই কারণে আইনের বিধান অনুযায়ী যেহেতু 2 জন আসামি পলাতক রয়েছেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল, তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়ার যে বিধান সেই বিষয়ে আজকে শুনানি হয়েছে। ট্রাইব্যুনাল যেটি বলেছেন যে তারা এই মামলায় এই 2 জনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেবেন এবং এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে 1 জুলাই, সেই দিন আনুষ্ঠানিক অভিযোগের বিষয়ে শুনানি হবে। আবার আমরা একটি বিষয় জিজ্ঞাসা করেছিলাম যে যেহেতু শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন, তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী দিলে আসলে কি
ধরনের আইনজীবী নিয়োগ দেওয়া উচিত। চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলেছেন যে যিনি মামলা সম্পর্কে ভালো অভিজ্ঞ এই ধরনের আইনজীবী নিয়োগ দেওয়া উচিত, যদিও এটি সম্পূর্ণ এখতিয়ার ট্রাইব্যুনালে। আর গুমের মামলায় শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে যে মামলা, সেই মামলায় শুধুমাত্র একজন আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। এই মামলায় তদন্ত রিপোর্ট দাখিলের জন্য 2 মাস সময় চেয়েছিল প্রসিকিউশন। আদালত 24 আগস্ট পরবর্তী দিন ধার্য করেছেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী আফজাল। গুমের পর শুধু ক্রসফায়ার নয়, গুলি করে নদীতেও ফেলা হয়েছে মরদেহ, হত্যা করা হয়েছে ইনজেকশন পুশ করে, ইটের ভাটা, ট্রেন বা যানবাহনের নিচে ফেলেও হত্যা করা হয়েছে। গুম কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। কমিশন বলছে 3 স্তরে বাস্তবায়ন করা হচ্ছে গুম। শীর্ষ স্তরে সাবেক প্রধানমন্ত্রী, তার প্রতিরক্ষা উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি গুমের নির্দেশ দিয়েছেন 6টি সংস্থার প্রধানদের। পরে গোয়েন্দা বিভাগ ও ইউনিটের কর্মীরা তা বাস্তবায়ন করেছেন। ভারতের পাশাপাশি গুমের শিকারদের জিজ্ঞাসাবাদ করেছেন মার্কিন গোয়েন্দারাও। মাসুদুর রহমানের রিপোর্ট। আওয়ামী লীগ শাসনের 15 বছরে দেশে সংগঠিত গুম নিয়ে দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনের চ্যাপ্টার 6-এ নিরাপত্তা বাহিনীর ভেতরে যন্ত্রণা, দ্বন্দ্ব, মতবিরোধকে তুলে ধরেছে কমিশন। গুম করতে অস্বীকৃতি জানানো কিংবা ভুক্তভোগীকে সহায়তা করেছেন এমন কর্মকর্তাদের জবানবন্দিতে উঠে এসেছে প্রতিবাদ জানানোয় রোষানলে পড়েছিলেন তারা। উল্টো প্রমোশন সহ নানা সুবিধার জন্য জঙ্গি নাটক সাজিয়েছেন অনেকে। তারা এটা মেনে নিতে পারছিলেন না, কিন্তু তারা নিরুপায় ছিলেন। তাদেরকে বাধ্য করা হতো এবং বাধ্য হয়েছেন কারণ হচ্ছে তাদের চাকরির ব্যাপার আছে, তাদের জীবনের নিরাপত্তা আছে, পারিবারিক নিরাপত্তার বিষয়গুলো ছিল, সবই জড়িত। সাকসেসফুল অপারেশন তাদের ভাষায় মেরে ফেলেছে এবং সাকসেসফুলি এটা অপারেশনটা কন্ডাক্ট করতে পেরেছে। তখন ওই টিমের মধ্যে টাকাটা বন্টন হতো। তদন্ত কমিশন জানতে পারে ইনজেকশন পুশ করেও হত্যা করা হয়েছে গুমের শিকারদের। পরে মরদেহ গায়েব করতে জ্বালিয়ে দেওয়া হয়েছে ইটভাটায়, ট্রেন ও বাসের নিচেও ফেলে সাজানো হয়েছে দুর্ঘটনার নাটক। ইনজেকশন পুশ করে অজ্ঞান করে মেরে ফেলা, তারপরে নদীতে ফেলে দেওয়া, পেট কেটে সিমেন্টের বস্তা ঢুকিয়ে তারপরে যেটা লাশ ভেসে না ওঠে, ইটের ভাটায় ফেলে দেওয়া, ওটা কোনো ট্রেস যাতে না পাওয়া যায়, আগেই মেরে ফেলতো, চিহ্নিত না করতে পারে, সেই জন্য তারা ট্রেন লাইনে রাখতো। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে গুম নিয়ে বাহিনীর মধ্যে অনেকের অস্বস্তি থাকলেও কেউ কথা বলার সাহস করতে পারেনি, কারণ 3 স্তরে গুম বাস্তবায়নের শীর্ষে ছিলেন প্রধানমন্ত্রী, তার প্রতিরক্ষা উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রী, 2য় স্তরে গোয়েন্দা বাহিনীর প্রধানরা, আর 3য় স্তরে বাহিনীর বিভিন্ন ইউনিটের দায়িত্বরতরা। প্রধানমন্ত্রীর যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, সেখান থেকে নানান রকম নির্দেশ আসত। এবং এরপর হচ্ছে কমান্ড স্ট্রাকচারের যে সর্বোচ্চ পর্যায়ে, যদি আমরা র্যাব ধরি, র্যাবের ডিজি, এডিজি, অপস, ডিজিএফআই এর ক্ষেত্রে যদি ধরি তাহলে ডিজিএফআই ডিজি, সিটিআইবি ডাইরেক্টর, এইভাবে স্ট্রাকচারটা সাজানো হয়েছে। নিরাপত্তা বিশ্লেষক বলছেন গুমের সংস্কৃতি চিরতরে বন্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে। গুম কমিশন আমি যতটুকু শুনেছি, জেনেছি, তারা ভালো কাজ করতেছে, বেশ ভালো কাজ করতেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তারা আরও ভিতরে যাওয়া উচিত। এই জঘন্য কাজ যেন আর পুনরাবৃত্তি যেন না হয়। প্রতিবেদনে আরো বলা হয়েছে এখনো আগের মতোই দায়মুক্তি সংস্কৃতি ও পূর্ববর্তী কাঠামো বহাল রয়েছে, যা তদন্তে বাধা তৈরি করছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। পরীক্ষার আগেই এইচএসসির প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিকল্প সেটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তবে এই ধরনের ঘটনা বারবার ঘটার পেছনে প্রশ্ন সংরক্ষণে উদাসীনতা এবং অপরাধীদের শাস্তি না হওয়াকে দায়ী করেছেন শিক্ষাবিদরা। আর ঝুঁকি এড়াতে প্রশ্ন সংরক্ষণ ও পরীক্ষা ব্যবস্থাপনায় সেনাবাহিনী সহায়তা নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। শাকির আহমেদের রিপোর্ট। সম্প্রতি নওগাঁয় থানা হেফাজতে থাকা আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই পাবলিক পরীক্ষার প্রশ্ন ও আনুষঙ্গিক সরঞ্জামাদির নিরাপত্তা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এর আগেও 2022 সালে কুড়িগ্রামে এসএসসি পরীক্ষা চলাকালে সংশ্লিষ্ট দিনের প্রশ্নের পাশাপাশি পরবর্তী পরীক্ষার প্রশ্নও লকার থেকে বের করার ঘটনা ঘটেছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে, নিরাপত্তা সংশ্লিষ্টদের অবহেলায় এই ঘটনা ঘটতে পারে। তবে একটি বিষয়ে প্রশ্নের একাধিক সেট ছাপানো থাকে, তাই কোনো বোর্ডে এ ধরনের সমস্যা হলেও বিকল্প সেট দিয়ে পূর্ব নির্ধারিত তারিখেই সংশ্লিষ্ট পরীক্ষা নেওয়া যাবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি। এটি কিভাবে হলো, কেন হলো, ওখানে আসলে ডিটেলসটা কি,
এটা আমরা তদন্ত রিপোর্ট আসলে জানতে পারবো। আমাদের কাছে একাধিক সেট অলরেডি আছে, আমরা সেখান দিয়ে সেইগুলো দিয়ে আমরা পরীক্ষা চালাতে পারবো। পরীক্ষা চালাতে কোনো জটিলতা সৃষ্টি হবে না। কি কারণে ঘটছে এমন ঘটনা, সে প্রশ্নের উত্তরে শিক্ষা বিশ্লেষকরা বলছেন লাখ লাখ পরীক্ষার্থীর সঙ্গে সম্পৃক্ত পাবলিক পরীক্ষা নিয়ে উদাসীনতাই এর পেছনে দায়ী। এছাড়া এই সংক্রান্ত অপরাধে জড়িতদের উল্লেখযোগ্য কোনো শাস্তি না হওয়ায় বারবার এসব ঘটনা ঘটছে। মনোযোগের অভাব এবং গুরুত্বহীনতা, শিক্ষাখাতকে অবহেলা, এর ফলে এগুলো হচ্ছে। প্রায়োরিটি না দেওয়া পর্যন্ত, গুরুত্ব না দেওয়া পর্যন্ত এগুলো এমনই থাকবে। আর বর্তমান পরিস্থিতিতে সামনের পরীক্ষাগুলোতেও এমন ঝুঁকি থাকতে পারে। তাই আপৎকালের জন্য প্রশ্নসহ পরীক্ষার সরঞ্জামাদির নিরাপত্তায় সেনাবাহিনীকে সম্পৃক্ত করা যেতে পারে, এমন পরামর্শ দিয়েছেন অপরাধ বিশ্লেষকরা। যেহেতু আমরা একটা আপৎকালীন সময় বলি অথবা নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলোতে একটা সংকট আছে, পুলিশ নিজেরাও নিরাপত্তা সংকটের মধ্যে আছে বা ঝুঁকিতে আছে, তো এই সময়টুকুতে আমরা সেনাবাহিনীকে এই পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র সংরক্ষণ বলি, সেটি বিতরণ বলি, কিংবা এই ব্যবস্থাপনার সাথে সেনাবাহিনীকে আমরা সম্পৃক্ত করতে পারি। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজস্ব অধ্যাদেশ সংস্কার বিষয়ক কমিটি বাতিল এবং এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে দ্বিতীয় দফায় দ্বিতীয় দিনের মতো কলম বিরতি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। এই মুহূর্তে আগারগাঁওয়ে আছেন সহকর্মী এম এস আরেফিন, যাচ্ছে তার কাছে। আরেফিন, কিছুক্ষণ আগেই যেমনটি জানাচ্ছিলাম যে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির যে অধ্যাদেশ জারি করেছিল সরকার, সেই অধ্যাদেশটি কিন্তু প্রয়োজনীয় সংশোধনের জন্য নতুন করে আবারও একটি 6 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। সেই কমিটির বিরোধিতা করে কিন্তু আবারও এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনে নেমেছেন। তারা সকাল থেকেই আসলে আজকে দ্বিতীয় দফার মতো এবং দ্বিতীয় দিনের মতো কিন্তু তারা কলম বিরতি পালন করেছেন এবং এই মুহূর্তে তারা অবস্থান নিয়েছেন এনবিআর প্রাঙ্গণে। আমরা যেমনটি দেখছি যে তারা বিভিন্ন ধরনের প্লাকার্ড, ফেস্টুন হাতে নিয়ে তাদের যে দাবি, সেই দাবি কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করছেন। তারা যেমনটি জানিয়েছেন যে এনবিআর চেয়ারম্যান রয়েছেন বর্তমানে যিনি, তিনি চরমভাবে অসহযোগিতা করছেন তাদেরকে এবং তাকে অপসারণ দাবি করে কিন্তু তারা এই অবস্থান নিয়েছেন এবং একই সাথে তারা এটাও বলছেন যে এনবিআর সংস্কারে যে নতুন করে যে 6 সদস্যের কমিটি গঠন করেছে সরকার, সেই কমিটিতে জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার ঐক্য পরিষদের কোনো কর্মকর্তাদেরকে রাখা হয়নি, তাদের সম্পৃক্ততা সেখানে রাখেনি এবং একই সাথে তাদের কোনো ধরনের মতামত কিন্তু আসলে নেওয়া হয়নি। এই অভিযোগই করছেন এখানকার কর্মকর্তা কর্মচারীরা। তারা যেমনটি জানিয়েছেন যে ঢাকার সকল শুল্ক, কর, ভ্যাট অফিসের কর্মকর্তারা যারা এনবিআর এর আওতায় রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এনবিআর প্রাঙ্গণে এসে অবস্থান নিয়েছেন এবং তারা সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং 2টার পরে কিন্তু তারা একটি প্রেস ব্রিফিং করবেন এবং সেখানেই তারা জানাবেন যে তারা আগামীতে তারা কী ধরনের কর্মসূচি তারা দেবেন। তারা যেমনটি বলছেন যে গতকাল তাদেরকে একটি চিঠি জারি করে সরকার এবং সেখানে তাদের কাছ থেকে শুল্ক কর কর্মকর্তাদের 6 জনের নাম প্রস্তাবের একটি সুপারিশ করা হয়, কিন্তু এই নতুন নাম প্রস্তাবের পক্ষে তারা নন। তারা পুরো সংস্কার কমিটিটি আসলে এখন বাতিল চান এবং তারা বলছেন যে এই মুহূর্তে তারা যে অবস্থান নিয়েছেন এই অবস্থানের বাইরে রয়েছে আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রপ্তানিমুখী যে কাজগুলো রয়েছে সেগুলোর বাইরে রেখেই কিন্তু তারা এই অবস্থান নিয়েছেন এবং তাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে এবং আগামী 28 তারিখ যদি এই তাদের দাবি দেওয়া পূরণ করানো হয় তাহলে কিন্তু তারা আরও কঠোর কর্মসূচি অর্থাৎ পুরোপুরি কমপ্লিট শাটডাউনে তারা যাবেন বলেই কিন্তু তারা এমনটি আমাদেরকে জানিয়েছেন এবং তারা এও বলছেন যে যদি আগামী সপ্তাহের মধ্যেই তারা এই ধরনের কোনো নোটিশ না পান এবং সরকারের পক্ষ থেকে তাদেরকে কোনো ধরনের সহযোগিতা করানো হয় তাহলে এনবিআর সংস্কার যে ঐক্য পরিষদ রয়েছে তারা যে কঠোর কর্মসূচি দেবেন এবং সেই কর্মসূচিদের মধ্যে কিন্তু সকল কার্যক্রম স্থবির করে দেওয়ার ঘোষণাও কিন্তু তারা দিয়েছেন এবং দুপুর 2টার ব্রিফিংয়ের পরে কিন্তু তারা তাদের পরবর্তী কর্মসূচি কিন্তু তারা আমাদেরকে জানাবেন। তো এই ছিল আমার কাছে এনবিআর থেকে সবশেষ খবর। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এস আরেফিন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, দুবাই থেকে নয় দেশের ভেতরেই নির্ধারণ হবে ডলারের দাম। বলেন এজন্যই ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। রাজধানীর একটি হোটেলে ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় গভর্নর জানান, গুগল পে চালুর মাধ্যমে দেশে ক্যাশলেস সোসাইটির দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। আমি যেটা আগেও বলেছি এখনো বলি যে দুবাইয়ের থেকে আমাদের টাকার মান নির্ণয় হবে। আমাদের টাকার মান নির্ণয় হবে বাংলাদেশের ব্যাংকিং খাতের ইন্টারব্যাংক মার্কেট, আমাদের বাজার, নট আউটসাইড ব্যাংক। এই চ্যালেঞ্জটা আমি কিন্তু কয়েক মাস আগেও দিয়েছি।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বিদেশি বিনিয়োগে পিছিয়ে বাংলাদেশ। 2023 সালের তুলনায় গত বছর বিনিয়োগ কমে 13% বেশি। এজন্য নীতি জটিলতা ও সক্ষমতার ঘাটতিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। আর সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং রিজার্ভ পরিস্থিতি উন্নতির তাগিদ অর্থনীতিবিদদের। ফরহাদুর রহমানের রিপোর্ট। বাংলাদেশের অর্থনীতির আকার বড় হলেও সে অনুপাতে বাড়ছে না বিদেশি বিনিয়োগ। করোনার অভিঘাত কাটিয়ে উঠলেও জ্বালানি সংকট, আমলাতান্ত্রিক জটিলতা, অনিয়ম, দুর্নীতি সহ হালে যোগ হওয়া রাজনৈতিক অস্থিরতায় কমছে এই বিনিয়োগ। গণ অভ্যুত্থানের জেরে 2024 সালে বিগত 3 বছরের তুলনায় সবচেয়ে কম বিদেশি বিনিয়োগ এসেছে, পরিমাণ $127 কোটি, যা 2023 সালের তুলনায় 13% কম। সম্প্রতি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আকসডাডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিনিয়োগ কমাকে আশঙ্কাজনক উল্লেখ করে বাংলাদেশে বহুজাতিক প্রতিষ্ঠানসমূহের শীর্ষ সংগঠন ফিকি বলছে, বিশ্বাসযোগ্যতা, বিনিয়োগ নীতিমালার অস্থিতিশীলতা ও সক্ষমতার অভাব এর পেছনে দায়ী। কমাটা আশঙ্কাজনক, এমনিতেই কম, তার উপর আবার কমছে। আপনি দেখবেন যে আমরা হয়তো কখনো বলেছি যে আমি এই জায়গায় এই ট্যাক্স রিবেট দিব, আবার সেটা দেইনি। আমরা এনার্জির কন্ট্রাক্ট করেছি, কন্ট্রাক্ট করার পর আবার সেটা আমরা অনার করিনি। নীতির ধারাবাহিকতা খুবই জরুরি। কোনো একটা পণ্যে আমি বলেছি যে আমি এই পরিমাণ ট্যাক্স রাখবো, সেটার ভিত্তিতে কিন্তু কেউ আপনার মেশিন লাগাচ্ছে, ফ্যাক্টরি বসাচ্ছে, কিন্তু আপনি যে পরবর্তী এসে বলেন না এটা ট্যাক্সটা বাড়িয়ে দিচ্ছি, তো তার তো ব্যবসার রিটার্ন আসবে না। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বিদেশি বিনিয়োগে পিছিয়ে আছে বাংলাদেশ। বিনিয়োগ বাড়াতে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, রিজার্ভ পরিস্থিতির উন্নতি ও বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার তাগিদ অর্থনীতিবিদের। পলিটিক্যাল যে পট পরিবর্তন হয়েছে, তার সে সময় একটা রাজনৈতিক অস্থিরতা ছিল এবং সেটারও কিন্তু খানিকটা প্রভাব এটার মধ্যে আছে। বিশ্ববাসী দেখে যে এই দেশটা ম্যাক্রো ইকোনমিক ক্রাইসিস থেকে বের হয়ে আসতে পারবে কিনা, নাহলে আপনার ইনভেস্টমেন্টে আসাটা বা আকর্ষণ করাটা অত্যন্ত কঠিন একটি কাজ। এবং এটার সঙ্গে দেখুন, যদি এরকম অবস্থা থাকে যে আমার ব্যালেন্স অফ পেমেন্টসে সমস্যা আছে, বিশেষ করে আমার রিজার্ভ কমে যাচ্ছে বা রিজার্ভের উপরে চাপ আছে, এরকম দেশকে বিনিয়োগকারীরা সাধারণত এড়িয়ে চলতে চেষ্টা করে। পাকিস্তানে কিন্তু অনেক ইনভেস্টমেন্ট আসে চায়না থেকে। চায়না বাংলাদেশে ইনভেস্ট করতে চায়, কিন্তু সেই ইনভেস্টমেন্টটা হয়তো আমরা এখনও যথাযথভাবে আকর্ষণ করতে পারছি না, কারণ এখানে আমাদের প্রস্তুতির অভাব আছে। বিগত 6 বছরের মধ্যে 2019 সালে সর্বোচ্চ $185 কোটি বিনিয়োগ পেয়েছিল বাংলাদেশ। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বরগুনায় দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু পরিস্থিতি। একদিনে সর্বোচ্চ 93 জন ডেঙ্গুতে মারা গেছেন, আক্রান্ত হয়েছেন। গত 24 ঘন্টায় জ্বর নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন অর্ধশতাধিক রোগী। পরীক্ষার পর শনাক্ত হয় ডেঙ্গু। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার 80 জন, বেতাগীর 2 জন, আমতলীর 1 জন, বামনার 6 জন এবং পাথরঘাটায় আক্রান্ত হয়েছেন 4 জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2495 জনে, আর মারা গেছেন 22 জন। বরগুনায় ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে আরও 93 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা জেলায় একদিনের সর্বোচ্চ আক্রান্ত। বিস্তারিত জানাতে বরগুনা জেলা জেনারেল হাসপাতালে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মিরাজ। মিরাজ, দেখুন, ডেঙ্গুর হটস্পট বরগুনায় প্রতিদিনের ন্যায় আজও কোনো ভালো খবর নেই, উল্টো খারাপ খবরই আছে। গত 24 ঘন্টায় বরগুনায় নতুন করে 93 জন আক্রান্ত হয়েছেন, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ আক্রান্ত। এবং এই চলতি বছর এখন পর্যন্ত বরগুনায় মোট 22 জন মারাও গিয়েছেন। বরগুনায় গত 24 ঘন্টা যে 93 জন আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে শুধু সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন 80 জন। এছাড়া আমতলী উপজেলায় 1 জন, বেতাগী উপজেলায় 2 জন, বামনা উপজেলায় 6 জন এবং পাথরঘাটা উপজেলায় 4 জন আক্রান্ত হয়েছেন। আর বরগুনায় এই মুহূর্তে 242 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে 250 শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন 206 জন ডেঙ্গু রোগী। আর আমতলী উপজেলায় 3 জন, বেতাগী উপজেলায় 6 জন, বামনা উপজেলায় 11 জন, পাথরঘাটা এবং তালতলী উপজেলায় 8 জন করে ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এদিকে বরগুনায় এখন পর্যন্ত সদর উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 2283 জন। আর গত কয়েকদিনে বরগুনায় যে ডেঙ্গু পরিস্থিতির আরো দিন দিন অবনতি হচ্ছে এবং চিকিৎসকরা কিন্তু এতে চিন্তিত হয়ে পড়েছেন। আমি যদি গত বছরের পরিসংখ্যান
তুলে ধরি, গত বছর অর্থাৎ 2024 সালে বরগুনা জেলায় মোট 2435 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এবং মারা গিয়েছিলেন 4 জন। কিন্তু চলতি বছর এখন পর্যন্ত 2495 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, অর্থাৎ বছরের এখনো অর্ধেক সময় বাকি থাকলেও গত বছরের যে আক্রান্তের সংখ্যা তা কিন্তু ইতিমধ্যে অতিক্রম করে ফেলেছে। তো চিকিৎসকরা বলছেন যে বরগুনায় যে হারে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই পরিমাণে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা হচ্ছে না, মশক নিধন কার্যক্রম পরিচালনা হচ্ছে না, পাশাপাশি স্থানীয়রা সচেতন হচ্ছেন না। তো এই ছিল বরগুনা থেকে ডেঙ্গু পরিস্থিতির আমার কাছে সবশেষ। বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিরাজ। বর্ষা শুরু হওয়ায় কুড়িগ্রামে ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের মানুষদের। এরই মধ্যে গত 2 মাসে ভাঙনের কবলে ভিটে মাটি হারিয়েছে অন্তত 3 শতাধিক পরিবার। হুমকিতে রয়েছে সরকারি বেসরকারি নানা স্থাপনা ও ফসলি জমি। অবশ্য বর্ষায় ভাঙন মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বাদশাহ সৈকতের তথ্য ও জামিল মিয়ার ছবিতে রিপোর্ট। নদীর পানি বাড়ে আর সেই সঙ্গে বাড়ে আতঙ্ক, ভাঙছে অরক্ষিত নদীর পাড়। তাই আগেভাগেই ঘরবাড়ি সরিয়ে নিয়েছেন অনেক বাসিন্দা। প্রতি বছর বর্ষা আসলেই ভাঙন তীব্র হয়ে ওঠে কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের 2 পাড়। ভাঙন শুরু হলে ঘরবাড়ি সরানোর সময়টুকু পান না নদী পাড়ে মানুষ। তাই এবার একটু আগেভাগেই ঘরবাড়ি সরিয়ে নিয়েছেন নদ নদীর তীরে থাকা বাসিন্দারা। শহ বাড়ি ঘর দুয়ার নদীর মাঝে বিলীন হয়ে গেছে, এখনো নদী ভাঙতেছে। এই বয়সে 16 বার বাড়ি ভাঙলে আমার জীবনে কি থাকে? যতগুলো জমা জমি ভাঙে গেছে, আমি নিঃস্ব হয়ে পড়ে আছি, আবাদ করে খেতে পারি না। নদীর কাজ হয় না এখানে, আমরা বাড়ি ভাঙতে ভাঙতে নিঃস্ব হয়ে গেলাম। এদিকে নদ নদীর ভাঙন কবলিত 20টি পয়েন্টের মধ্যে 14টি পয়েন্টে জরুরি ভিত্তিতে অস্থায়ী প্রতিরোধের কাজ চলমান রয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। জিও ব্যাগ দ্বারা এই ইমার্জেন্সি ভিত্তিতে এই কার্যক্রমগুলো বাস্তবায়ন করা হচ্ছে। এর বাইরেও যেসব জায়গায় ভাঙন রয়েছে আমরা সেগুলো যাচাই বাছাই করছি। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের 2 পাড়ের দৈর্ঘ্য 350 কিলোমিটারের বেশি। এর মধ্যে অরক্ষিত পাড় রয়েছে 300 কিলোমিটার। সময় সংবাদ, কুড়িগ্রাম। সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও একযোগে পালিত হলো অলিম্পিক ডে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজিত র্যালিতে অংশ নেন দেশের বিভিন্ন ফেডারেশনের প্রায় 2000 নারী ও পুরুষ ক্রীড়াবিদ। অংশ নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরাও। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান বলেন, ক্রীড়াঙ্গনের প্রতি তরুণদের আরও আগ্রহী হতে হবে। ভোরের আলোয় শহর জুড়ে ছুটে চলার ডাক, হাতে প্ল্যাকার্ড, গায়ে অলিম্পিক টি শার্ট। 5 রিংসের চেতনায় জেগে উঠেছে পুরো শহর। সারা বিশ্বে একযোগে অলিম্পিক ডে উদযাপন করেছেন ক্রীড়াবিদরা। ব্যতিক্রম নয় বাংলাদেশেও, তবে এবারের আসর একটু বিশেষ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত এই র্যালি শুরু হয় বাংলাদেশ শিশু একাডেমি থেকে। উদ্বোধন করেন বিওএ সভাপতি ও সেনা প্রধান ওয়াকারুজ্জামান। এতে অংশ নেন দেশের হকি, জুডো সহ বিভিন্ন ফেডারেশনের ক্রীড়াবিদ ও সংগঠকরা। সমাজকে সঠিক পথে ধাবিত করার জন্য ক্রীড়ার কোনো বিকল্প নাই। খেলাধুলা করলে মানুষ মাদকের দিকে আসক্ত হয় না, সমাজ ভালো থাকে। সেইভাবে আমরা সবাইকে বলতে চাই, লেটস মুভ। বিভিন্ন ব্যানার, পোস্টারে ফুটে উঠেছে অলিম্পিকের মূল বার্তা। নারী ক্রীড়াবিদদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। বিশেষ দিনে দেশের নারীদের ক্রীড়াঙ্গনে আরও আগ্রহ বাড়ানোর আহ্বান জানান অংশগ্রহণকারী নারী ক্রীড়াবিদরা। নারীদের জন্য খেলার পরিবেশটা সুন্দর করে নিশ্চিত করতে পারি, তাহলে আমার মনে হয় নারীরা আরও অগ্রসর হবে স্পোর্টসে। নিজেদেরকে প্রকাশ করতে হবে যে না, মেয়েরা পারে, শুধু চুলায় না, মেয়েরা খেলার মাঠেও কিছু করতে পারে। ভোর 6:30 থেকে শুরু হওয়া র্যালি শেষ হয় জাতীয় স্টেডিয়ামে এসে। পরে জাতীয় পতাকা উত্তোলন শেষে বিশেষ বার্তা দেন সেনাপ্রধান। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিব, তাহলে অবশ্যই আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি জাগরিত থাকবে এবং এখন এই বর্তমান পরিস্থিতিতে আরো বেশি জরুরি। আমরা একটা প্ল্যান করছি যে সারা বছর ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমরা করব। ঢাকা শহরে মাঠের সংখ্যা একেবারেই কমে গেছে, সেই ক্ষেত্রে আমাদের এই কার্যক্রম অত্যন্ত ফলপ্রসূ হবে। অলিম্পিকের লাল সবুজের হয়ে প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় বর্ণিল আয়োজনের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 12 দিন পর যুদ্ধবিরতি ইরান ইসরায়েলের, দুপক্ষকেই লঙ্ঘন না করার আহ্বান ট্রাম্পের। তেহরানের শেষ মুহূর্তের হামলায় নিহত 4, আরেক ইরানি বিজ্ঞানী নিহত। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়।